জিহন। জিহনকে অনেক মেয়ে মনে মনে ভালোবাসে কারণ সে খুবই হ্যান্ডসাম এবং রেস বয়। আজ জিহনের জন্মদিন, এজন্য এখানে তার ফ্যামিলি সহ বহু লোক এসেছে তাকে উইশ করার জন্য। এখানে একটা সুইট কিউট মেয়ের এন্ট্রি হয়, তার নাম জাংজু। এবং এই কিউট জাংজু আমাদের আজকের এই ড্রামার ফিমেল লিড। জাংজু একটা হাই স্কুলের স্টুডেন্ট। সে হাতে একটা ফটো নিয়ে এই পার্টিতে চলে আসে এবং সে আমাদের হিরো জিহনের মাকে নিজের মা ভেবে মা বলে ডাক দেয়। তখন ওখানে জিহন এসে তাকে সাইডে নিয়ে যায়। আসলে আমাদের হিরো হিরোইন একই স্কুলে পড়ে। জিহন বলে, তুমি আমার মাকে মা বলে কেন ডাকছো? জাংজু বলে, আমার কাছে একটা প্রমাণ আছে। আমার মনে হয় আমরা দুজন যমজ ভাই বোন। আজ তোমার বার্থডে এবং আমারও বার্থডে, এবং এই ফটোটা দেখো, আমার বাবার সাথে তোমার মা খুবই ক্লোজলি দাঁড়িয়ে আছে। এটাতে বোঝা যায় যে তোমার মা সে আমারই মা। আমরা দুজন যমজ ভাই বোন। জিহানও দেখে তাদের দুজনের চেহারার মিল আছে, এজন্য জিহানও জাংজুর কথা বিশ্বাস করে নেয়। আসলে জিহানের মা 3টা বিয়ে করেছিল এবং তার 3টা বাচ্চা আছে, আর এক একটা বাচ্চা এক এক হাজব্যান্ডের। তখনই ওখানে রুমের ভিতর জিহনের মা এবং বড় বোন চলে আসে, এজন্য তারা দুজন তাড়াহুড়ো করে ওখানেই লুকিয়ে পড়ে। তবে তাড়াহুড়া করে লুকাতে গিয়ে জাংজু তার ফটোটা ওখানেই রেখে লুকিয়েছে। ওই ফটোটা জিহনের বড় বোন দেখে আর তার মাকে বলে, তোমার সাথে এই লোকটি কে? আর এই প্রশ্নের জবাব জানার জন্য জাংজু এত দূর থেকে এসেছে এবং সে লুকিয়ে সবকিছু শোনে। জিহনের মা বলে, আমার সাথে এই লোকটিকে আমি তাকে চিনিও না এবং তার চেহারাও আমার মনে নেই। এটা বলে সে ওই ফটোটা ডাস্টবিনে ফেলে দেয়। এসব শুনে জাংজু অনেকটা হার্ট হয়, কারণ সে তার মা না এবং জিহান তার যমজ ভাইও না। তাকে দেখে জিহানের মায়া হয়, তাই বলে, আমি এখান থেকে বাইরে যাচ্ছি, গেস্ট আমার জন্য ওয়েট করছে, তুমি চাইলে এখানে বসে মন খুলে কান্না করে নিতে পারো। ওয়েল ডিয়ার। এরপর জাংজু যখন কান্না শেষ করে চলে যাচ্ছিল তখনই ওখানে জিহান আসে আর তাকে একটা কেক দিয়ে হ্যাপি বার্থডে বলে, সাথে তাকে একটা এক্সপেন্সিভ ওয়াচ দেয়। এই ওয়াচটা সে বার্থডে গিফটে পেয়েছিল, তবে কালার পছন্দ হয়নি, তাই জাংজুকে দিয়ে বলে, তুমি এটা বিক্রি করে নিও, হয়তো তোমার একটা সেমিস্টারের খরচ বের হয়ে যাবে এই টাকা দিয়ে। বাই দ্য ওয়ে, জাংজুর আর্থিক অবস্থা একটুও ভালো না। তাকে আরো বলে, আমি আজই অ্যাব্রুড চলে যাচ্ছি পড়াশোনা কমপ্লিট করতে। আমি এখানে থাকলে হয়তো তোমার প্রেমে পড়ে যাব। পড়াশোনা কমপ্লিট করে আসার পর তোমার সাথে যদি আবার কখনো দেখা হয়, হয়তো আমি তোমাকে প্রপোজ করে দেব। জাংজু বলে, তুমি তো খুবই হ্যান্ডসাম প্লাস কোটিপতি ছেলে, এমন ছেলে আমার ভাগ্যে নাই। তবে আমার সাথে যত বছর তোমার দেখা না হয় তত বছর তুমি মেয়েদের সাথে তেমন সোজাভাবে কথা বলবে না, যাতে করে তুমি পড়াশোনা কমপ্লিট করে আসলে আমি একবার চান্স পাইতে পারি। এরপর তাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যায়, দুইজন দুই দিকে চলে যায়। এবং ডিয়ার, এখানে সিন কাট হয় আর আমাদের 10 বছর পরের সিন দেখানো হয়। আমরা জাংজুকে দেখি সে খুবই কঠিন জীবন পার করছে। সে ধাক্কা খাইতে খাইতে একটা আন্ডারগার্মেন্টস ব্র্যান্ডে জব করে, যেখানে ছেলে মেয়েদের ছোট ছোট ওগুলো পাওয়া যায়। তবে এখানে জব করে সে কোনো সম্মানই পায় না। ওদিকে আমাদের হিরো জীবনের অবস্থাও তেমন ভালো না। তবে সে জেজো আইল্যান্ডে গিয়ে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে আর সে এখানে খুবই ফেমাস শেফ। ওদিকে জাংজু তার জীবনের সমস্ত গোছানো টাকা দিয়ে একটা বিজনেস করার ডিসাইড করে। তবে বিজনেস করতে গেলে তো জায়গার প্রয়োজন, তাই সে তার চাচাতো ভাইকে ফোন করে জেজো আইল্যান্ডে ভালো একটা ঘর খুঁজে দিতে বলে। তবে তার চাচাতো ভাই ছিল খুবই চিটার। সে জেজো আইল্যান্ডের সব থেকে ভাঙড়ি একটা ঘর দেখে তাকে ফোন করে বলে, তোমার জন্য খুবই সুন্দর একটা ঘর পেয়েছি, তুমি টাকা সেন্ড করে দাও। এটা শুনে জাংজি তো খুশি হয়ে বলে, এই প্রপার্টিটা কিনে আমি একটা কফি হাউস দিব, ওখান থেকে টাকা ইনকাম করে একটা ফ্ল্যাট কিনবো আর বাকি টাকা বিয়ের জন্য সেভিংস করব। এখানে আমরা জানতে পারি জাংজুর একটা বয়ফ্রেন্ডও আছে এবং সে নিজের বিজনেসের কাজে জাপানে গিয়েছে। ওয়েল ডিয়ার, 2 দিন পরে জাংজু জানতে পারে তার কাজিন তাকে ধোঁকা দিয়ে দিয়েছে। তাকে ভালো প্রপার্টির কথা বলে তার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে একটা ভাঙড়ি গোয়াল ঘরের মতো জায়গা কিনে দিয়ে এবং বাকি সমস্ত টাকা মেরে ভেগে গিয়েছে। এটা জানার পর জাংজু সেই দিনে জেজো আইল্যান্ডে ওই জায়গাটি দেখতে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। তবে এয়ারপোর্টে প্লেনের টিকিট পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। তখনই একটা কাপলের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এটা দেখে জাংজু দোয়া করে যেন তারা 2 কাপল যাওয়া ক্যান্সেল করে দেয়, তাহলে আমি ওই টিকিট ধরে চলে যেতে পারবো। এখানে আমরা আমাদের হিরোকেও দেখি, সে একটা কাজে এখানে এসেছিল এবং সেও জেজো আইল্যান্ডে ফিরে যাচ্ছে, তবে টিকিট পায়নি। 2 কাপল ঝগড়া করতে করতে তাদের একজনের রিং পড়ে যায়। জাংজু এটা দেখতে পায় এবং তার পায়ের তলে লুকিয়ে রাখে। এটা ছিল এনগেজমেন্ট রিং। রিং না পাওয়াতে তাদের দুজনের ভেতর আরো ঝগড়া লাগে এবং শেষমেশ তারা যাওয়া ক্যান্সেল করে দেয়। এটাতে জাংজু আর জিহন পাশাপাশি সিট পায়। জিহন বলে, 10 বছর পর আমাদের পুনরায় দেখা হয়ে গেল। জাংজু বলে, হ্যাঁ, আমি তো 10 বছর আগে প্রমিস করেছিলাম আমাদের দেখা হলে আমরা রিলেশনে যাব। তবে সরি, আমার একটা বয়ফ্রেন্ড আছে, সে জাপানে গিয়েছে। জিহন বলে, কোনো সমস্যা নেই, আমিও জেজো আইল্যান্ডে একটা মেয়েকে লাইক করি। এরপর তারা দুজন এয়ারপোর্টে পৌঁছে যায়। এখানে জাংজুর কাছে কিছু মাথা ব্যথার মেডিসিন ছিল, তবে মেডিসিনের প্যাকেটটা ফেটে গিয়েছে। তাই সে ওখানে ঔষধের খালি একটা কৌটা পায়, যেটার ভিতর সে মাথা ব্যথার মেডিসিন গুলো নিয়ে নেয়। তবে এই কৌটাটা ক্যান্সার রোগের মেডিসিনের কৌটা ছিল, এটা জাংজু জানেন না।
আর এই কোটা নিয়ে বহু কাহিনী ঘটে যাবে, দেখতে থাকো। এয়ারপোর্ট থেকে বের হয়ে জিহন তাকে লিফট দেয়, বলে আমিও ওদিকে যাচ্ছি, ওখানে আমার একটা রেস্টুরেন্ট আছে। তবে একটু সামনে গেলে একটা লোক তার গাড়ি থামায় আর বলে আমার টাকা কই। আসলে জিহন এই লোকটির কাছ থেকে টাকা ধার নিয়ে এই রেস্টুরেন্টটা করেছে। তার বড় ভাই তাকে কোনো টাকা দেয়নি রেস্টুরেন্ট করার জন্য। জিহন লোকটিকে মানানোর জন্য বলে এই মেয়েটিকে আমি কিছুদিন পর বিয়ে করতে যাচ্ছি এবং সে একটা কোটিপতি মেয়ে, একে বিয়ে করে আমি সমস্ত টাকা পরিশোধ করে দিব, প্লিজ আমার ভাইকে বলো না আমি টাকা ধার নিয়ে রেস্টুরেন্ট দিয়েছি এই কথা। লোকটি তাদের দুজনের একটা ফটো তুলে নিয়ে এখান থেকে চলে যায়। জাংজু বলে বাপরে বাপ, তুমি এমন বড় বাটপার, এটা আমার জানা ছিল না। আর তুমি আমাকে নিয়ে এসব কেন বলেছো লোকটির সাথে? এটা বলে সে রাগ করে তার ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে যায়। এরপর সে ঘুরতে ঘুরতে একটা পার্কের ভিতরে ঢুকে পড়ে। আর ওখানে গিয়ে সে যেটা দেখে এটা দেখার জন্য একটুও প্রস্তুত ছিল না। সে দেখে তার বয়ফ্রেন্ড এখানে একটা মেয়ের সাথে জমিয়ে প্রেম করছে। এটা দেখতেই সে একটা ঘোড়া নিয়ে তার বয়ফ্রেন্ডের পিছু করে এবং সে জানতে পারে তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়ে দিয়েছে। সে আসলে জাপানে যায়নি, বরং সে বিয়ে করে নিয়েছে এবং হানিমুনে এখানে এসেছে। এটা দেখে তার মন চায় পুরানো জামানার যুদ্ধের মতো করে তার উপরে আক্রমণ করতে এবং তাকে মেরে ফেলতে। তবে শেষমেশ দেখি বেচারি ঘোড়া থেকে নিচে গোবরের উপরে পড়ে যায়। এরপর সে ছোট্ট একটা নদীর ধারে গিয়ে গোবর ধুচ্ছিল, তখনই তার জুতাটা স্রোতে ভেসে যায়, ধরতেও পারে না। তবে অন্য কিনারে বসে কেউ তার জুতাটা ধরে ফেলে, আর ওটা ছিল আমাদের হিরো জিহন। এসব দেখে বেচারির উপর জিহনের অনেক মায়া হয়, তাই বলে আজ আমাদের দুজনের জন্মদিন, চলো আজ আমি তোমাকে ট্রিট দিব। এটা শুনে জাংজু তার সাথে চলে যায়, কারণ ফ্রিতে যে পেট ভরে খাইতে পারবে। যখন জিহন রান্না করছিল তখনই ওখানে জাংজুর সেই চাচাতো ভাই এবং তার গার্লফ্রেন্ড চলে আসে, যে তার টাকা মেরে ভেগে গিয়েছিল। তাকে দেখতেই জাংজু তাদের দুজনকে কুত্তার মতো তাড়িয়ে নিয়ে যায় মারার জন্য। চাচাতো ভাই বলে সত্যি মেরো না, একবার দেখো ভিতরে গিয়ে বুঝতে পারবো আসলে কত সুন্দর বাড়ি। যখনই বেচারি ভিতরে দেখতে যায় এই সুযোগে চাচাতো ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে পুনরায় ওখান থেকে ভেগে যায়। ঘরের ভিতরের অবস্থা বাইরের থেকে খারাপ ছিল। এটা দেখে বেচারি শুধু চিল্লানো আর কান্নার আওয়াজ বাইরে আসতে থাকে। এসব দেখে বেচারির উপর জিহনের আরো বেশি মায়া হয়। একটু পর সে বাইরে বসে ওই ক্যান্সারের মেডিসিনের কৌটা থেকে মাথা ব্যথার মেডিসিন বের করে খাইতে থাকে। এটা দেখে জিহন অবাক হয়ে যায়, এটা তো ক্যান্সারের মেডিসিন, এর মানে জাংজুর ক্যান্সার হয়েছে। মনে মনে বলে বেচারির জীবনে তো কিছুই নাই, এর ভিতর সে ক্যান্সারের লাস্ট স্টেজে আছে, আর এর থেকে খারাপ ভাগ্য কি হতে পারে। এরপর জাংজু জেজো আইল্যান্ড ছেড়ে চলে যাচ্ছিল। আগে যেখানে জব করতো ওখানে গিয়ে পুনরায় জব করবে। জিহন তার জন্য খাবার প্যাক করে নিয়ে আসে আর বলে যদি কখনো প্রয়োজন হয় আমার এখানে আসতে পারো। জাংজু বলে এখানে আসার মতো আমার কাছে আর সময় নাই। এটা শুনে জিহন আরো বেশি ইমোশনাল হয়ে যায়, মনে করে জাংজুর কাছে সময় নাই মানে সে আর বেশি দিন বাঁচবে না। যাই হোক, এরপর দেখি জাংজু জেজো আইল্যান্ড ছেড়ে বাড়িতে চলে আসে এবং জিহনের দেওয়া খাবারগুলো খায়। পরে সে জানতে পারে যে জবটা সে করতো ওই জবটা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। সে এবার কি করবে ভাবতেই পারছিল না, বসে বসে প্রচন্ড কান্না করতে থাকে। তার কাছে জেজো আইল্যান্ডে ওই ভাঙড়ি ঘরে ফিরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। সে বহু বড় ব্যাগে সবকিছু প্যাক করে নিয়ে জেজো আইল্যান্ডে পৌঁছে যায়। জাংজু যে ভাঙড়ি ঘরটা কিনেছে এটা জিহনের রেস্টুরেন্টের একদম পাশেই ছিল। সকাল সকাল জিহন তাকে এখানে দেখে অবাক হয়ে যায় আর বলে আমি এই অভাগা মেয়েটির হেল্প করতে চাই। জাংজু ভিতরে ছিল, তখনই তার চিৎকার শুনে জিহনও ভিতরে তাকে হেল্প করতে দৌড় দেয়। ভিতরে একটা সাপ ছিল, জিহন তো তাকে হেল্প করতে এসেছিল, তবে সে নিজেই ভয় পেয়ে পড়ে যায়। এরপরে দুজনই কাঁচা মেরে দৌড় দিয়ে বাইরে চলে আসে। তবে বাইরে আসার পরে তারা জানতে পারে ওটা সাপ ছিল না, বরং পানির পাইপ ছিল। এরপর জিহন কল্পনা করতে থাকে একটা মেয়ে ক্যান্সারে ভুগছে, একদিন সে শর্টপট করে আমার সামনে মারা যাবে। জাংজু বলে আমার খুবই চাপছে, আমি অশ্রমে যাব। জিহন বলে আমার অশ্রমে যাও, তোমার ব্যাগ এখানেই থাকুক, এই এলাকায় চুরির কোনো রেকর্ড নাই। এখানে আমরা চোরের মতো একটা ছেলেকে আড়ে আড়ে তাকাতে দেখি। জাংজু অশ্রমে যাওয়ার পর ওই রেস্টুরেন্টে জিহনের বড় ভাই চলে আসে। আসলে ওই লোকটি যে জিহনের কাছে টাকা পায় সে তার বড় ভাইকে বলে দিয়েছে জিহন আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু দিচ্ছে না। আর সে জিহনের সাথে জাংজুর ফটো তুলে নিয়েছিল, সেটাও তার ভাইকে দেখিয়ে বলেছে জিহন এই জাংজু নামের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। এজন্য সে এসব শুনে শিওর হওয়ার জন্য জিহুর কাছে এসেছে। আর এসে সে এখানে জাংজুকে দেখে আর মনে মনে বলে সত্যিই আমার ভাই জিহন এই মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। এরপর জিহনের বড় ভাই জাংজুর সাথে কথা বলে এবং বুঝতে পারে এই মেয়েটা অনেক ভালো এবং মেয়েটি কোনো কোটিপতি মেয়ে না। সে জানে কিভাবে
কিভাবে টাকা ইনকাম করতে হয় এবং একটা টাকার মূল্য কি। তবে সে বাইরে গিয়ে জিহনকে ওয়ার্নিং দিয়ে বলে তুমি যতদিন ওই লোকটি টাকা পরিশোধ না করবে ততদিন তোমাকে এখানেই থাকতে হবে এবং বাড়িতে তোমার কোনো জায়গায় নেই। আর হ্যাঁ, তোমার সমস্ত ক্রেডিট কার্ড আমি ব্লক করে দিয়েছি। এটা শুনে জিহনের মাথায় তো হাত উঠে যায়। এরপর জাংজু যখন বের হয় তখন দেখে তার ব্যাগ উধাও হয়ে গিয়েছে। সে চিল্লাতে থাকে আর বলে তুমি তো বলেছিলে এখানে কোনো জিনিস চুরি হয় না। এরপর সে ছুটে যায় পুলিশ স্টেশনে কমপ্লেন করতে। তবে ওখানে গিয়ে সে দেখে কেউ তার ব্যাগ এখানে নিয়ে দাঁড়িয়ে আছে। তার নাম হুয়াং এবং সে আমাদের আজকের এই ড্রামার সেকেন্ড মেল লিড। হুয়াং বলে জিনিসগুলো আমি রাস্তার পাশে ফেলানো জিহন বলে ফেস নাই, সবজির কথা বলছি, এজন্য আমাকে এখানেই থাকতে হবে। এরপর জিহন যখনই জাংজুর ক্লোজে আসতো তখনই জাংজু ব্লাশ করতে থাকতো। ওদিকে আবার গ্রামের কিছু লোক জানতে পারে হুয়াং জাংজুকে লাইক করে, তাই তারা পরের দিন রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করে। যে কথা সেই কাজ, পরের দিন অনেকজন রেস্টুরেন্টে এসে হাজির হয় আর বলে এখানে হুয়াং আর জিহনের ভিতর একটা প্রতিযোগিতা চলবে। যে প্রতিযোগিতায় উইন হবে সে জাংজুকে এই নেকলেসটি পরিয়ে দিবে। হুয়াং আর জিহনের ভিতর পাঞ্জা লড়াই শুরু হয়ে যায়। জাংজু মনে মনে কল্পনা করে সে একটা রাজকুমারী আর তাকে পাওয়ার জন্য দুই রাজকুমার লড়াই করছে। এরপর হুয়াং জিতে যাচ্ছিল তখন জাংজু প্ল্যান করে তার সামনে ওই স্টাইলে দাঁড়ায় যে স্টাইলে সে জাঙ্গের অ্যাড দিয়েছিল। হুয়াং এটা দেখতেই শকড হয়ে যায় আর সে গেমে হেরে যায়। জিহন জিতে গিয়েছে, সে নেকলেসটি নিয়ে জাংজুকে পরিয়ে দেয়। তখন জাংজু বলে তুমি যাকে লাইক করো তাকে পরিয়ে দিও। ওদিকে মিন জিহনের ভাইকে পটানোর চেষ্টা করতে থাকে কারণ কোম্পানির সমস্ত শেয়ার তার নামে। এমনকি আজ সে জিহনের ভাইকে প্রপোজও করে দেয়, তবে জিহনের ভাই তার প্রপোজাল রিজেক্ট করে দিয়ে বলে তুমি আমার থেকে অনেক ছোট। পরের দিন জিহন একটা বড় ডক্টরের কাছে যায় আর জাংজুর ওই ক্যান্সারের কোটার ফটো দেখিয়ে বলে এটা কোন রোগের মেডিসিন। ডক্টর বলে এটা ক্যান্সারের লাস্ট স্টেজের মেডিসিন, তাকে উচিত দ্রুত সার্জারি করানো, না হয় তার বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। পরে জিহন বাসায় এসে জাংজুকে ওই নেকলেসটি দিয়ে বলে এটা তোমার জন্য এবং তাকে একটা জায়গায় ঠিকানা দিয়ে বলে তুমি এখানে আসবে, তোমার জন্য সারপ্রাইজ আছে। জিহন তাকে লাইক করে, এটা জেনে জাংজু তো খুশিতে পাগল হয়ে যায়। ওদিকে মিন কোনোভাবে জেনে গিয়েছে জাংজুর ক্যান্সার হয়নি, তবে জিহন মনে করছে তার ক্যান্সার হয়েছে, এজন্য তাকে এত কেয়ার করে। তাই সে জাংজুকে ফাঁসানোর প্ল্যান করে। জিহনের কাছে গিয়ে বলে জাংজুর ক্যান্সার হয়নি, সে তোমার থেকে সিম্পেথি পাওয়ার জন্য ক্যান্সার হওয়া নাটক করছে। প্রথমে জিহন অনেকটা শকড হয়ে যায় আর ভাবে এটাতে জাংজুর কোনো দোষ নেই, কারণ জাংজু আমাকে কখনো বলেনি তার ক্যান্সার হয়েছে, এটা আমার মিস্টেক, আমি এতদিন মনে করে এসেছি তার ক্যান্সার হয়েছে। ওদিকে জাংজু জিহনের বলা জায়গায় বসে ওয়েট করছিল। একটু পর জিহন ওখানে আসে আর এসে সে জাংজুকে জড়িয়ে ধরে। জিহন খুশি ছিল যে জাংজুর ক্যান্সার হয়নি এই কথা শুনে। এরপর বলে তুমি এই ক্যান্সারের কোটার ভিতর কিসের মেডিসিন রাখো? জাংজু বলে মাথা ব্যথার মেডিসিন। কেন? জিহন বলে তুমি একটা পাগলি, কেউ ক্যান্সারের কোটার ভিতর মাথা ব্যথার মেডিসিন রাখে? জাংজু তখন বুঝতে পারে কেন জিহন তাকে এতদিন কেয়ার করতো, তাই সে খুবই গিল্টি ফিল করতে থাকে। এরপর রাত্রে যখন জিহন ঘুমাচ্ছিল তখন চুপি চুপি জাংজু গুছিয়ে রেস্টুরেন্ট ছেড়ে চলে যাচ্ছিল। বলে তুমি আমার জন্য বহু করেছো, আমি জানতে পেরেছি এই রেস্টুরেন্টের মূল্য অনেক, আমি তোমাকে রেস্টুরেন্টটা ফিরিয়ে দিলাম, নিজের খেয়াল রেখো, আমি তোমাকে অনেক বেশি লাইক করি। এটা শুনতে জিহন এদিকে ফিরে বলে বলো বলো। আসলে জিহন ঘুমানোর ভান ধরেছিল। জাংজু খুবই লজ্জায় পড়ে যায়। জিহন তাকে টেনে কাছে বসায় আর বলে রেস্টুরেন্টের দাম কম নিয়েছি এজন্য চলে যাচ্ছ? সমস্যা নেই, তুমি কোথাও যাবে না, আজ থেকে আমরা দুজনই মালিক, দুজনই একসাথে কাজ করব। যাই হোক, রাত্রে ঘুমানোর সময় জিহন বলে এখন তো রেস্টুরেন্টের মালিক দুজনই, তাহলে আমরা একসাথে বেডে ঘুমাই। জাংজু বলে না না, দরকার নাই, আমি না হয় ফ্লোরে ঘুমাবো, এরপরও তোমার সাথে বেডে ঘুমাবো না। এটা শুনে জিহন হাসতে থাকে। পরের দিন জিহনের হাতে একটা আঘাত লাগে, জাংজু তাকে বসিয়ে তার হাতে মেডিসিন লাগিয়ে দেয়। রাত্রে হুয়াং জাংজুর কাছে আসে এবং জাংজুকে প্রপোজ করে দেয়। বলে আমি তোমাকে কখনো নিরাশ করব না, আমি তোমাকে সবসময় হ্যাপি রাখবো, তুমি কি আমার লাইফ পার্টনার হবে? দূরে দাঁড়িয়ে জিহন দেখে ফেলে এবং সে অনেকটা কষ্ট পেয়ে ভিতরে চলে যায়। জাংজু যখন ভিতরে আসে তখন বলে এখনো পেইন হচ্ছে? জিহন বলে আগের থেকে অনেক বেশি পেইন হচ্ছে, তবে ডিয়ার এটা তার হাতের পেইন না, বরং হার্টের পেইন। জাংজু বলে তুমি আমার সাথে এত সুইট ভাবে কথা বলো কেন, আমার সাথে একটু কঠোর হয়ে কথা বলবে। জিহন বলে আমি তোমার সাথে আরো সুইট ভাবে কথা বলবো, যাতে তুমি আমার থেকে দূরে না যেতে পারো। কিছুটা পর জাংজু মনে মনে ভেবে বলে এর মানে জিহন আমাকে লাইক করে। সে সারাদিন ধরে জিহনের কথা কল্পনা করতে থাকে আর বলে কবে সে আমাকে প্রপোজ করবে। এরপর তারা দুজন